আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। দেখুন, তৃণমূলের দুর্নীতির মাথারা যারা এমপি এমএলএ ছিলেন তারা এক এক করে গা বাঁচিয়ে মমতা শিবির থেকে এখন একটা বিরোধী শিবিরে বাঁকা পথে বিজেপি জয়েন করেছে। এরা হলো বিধায়ক এবং সংসদ, কিন্তু অনেক ছোট নেতা, কাউন্সিলর এবং পঞ্চায়েত লেভেলের নেতারা তারা ধরা পড়ছেন। সাজা তাদের হচ্ছে, বড়রা ছাড়া পাচ্ছেন। আমার সাথে আছেন কলকাতা হাইকোর্টের আপোষহীন লড়াকু আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সব্যসাচী বাবু, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। দেখুন, টিএমসির দুর্নীতিগ্রস্ত বিরোধীরা, মানে দুর্নীতিগ্রস্তরা বিরোধী শিবিরে চলে যাচ্ছে। এবার এদের বিরুদ্ধে অনেক ইডি সিবিআই আইটির কেস ছিল, এই 60 জন এমএলএ আর 20 জন এমপি, এদের মধ্যে একটা বড় অংশের বিরুদ্ধে সেই কেসগুলো এখন চাপা দেওয়া হচ্ছে। কোনো কি সুযোগ আছে আপনার মতো লয়ারের সামনে যে আপনারা কোনো পিআইএল করতে পারেন, যে এইভাবে একবার কেস খোলা হলে, পলিটিক্যাল রং বদল হলে সেই কেসগুলো চাপা দেওয়া যাবে না? এটা কি কোর্টের কাছে গিয়ে আর্জি জানানো যায়? বিষয়টা নতুন কোনো বিষয় নয়, আমরা এটাই দেখে অভ্যস্ত ছিলাম গত কয়েক বছর ধরে। এবং এই যে বিষয়টা এরকম ভাবে ঘটবে, এটা আমরা যারা পরিস্থিতির বিশ্লেষণ করেছিলাম তারা বলেই দিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি তাদেরই খেলা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদেরই খেলা। এই দুর্নীতিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটা লক্ষ্য নয়, দুর্নীতিকে কি করে তাদের নিজেদের ভাগের অংশটাকে যাতে এনশিওর করা যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। ভাগের অংশটা, ভাগ। এবং যেটা শুরু হয়েছিল আপনার মনে আছে, ওই লালকৃষ্ণ আদবানির এথিক্স কমিটি নারদা স্টিং অপারেশনের সময়, এথিক্স কমিটিটা মিটিংয়েই বসেন। নারদা স্টিং অপারেশনের সময় কিন্তু এই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত গুলোই, আপনি একটা কথা বললেন না, তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত সাংসদ, তৃণমূলের তো সবাই দুর্নীতিগ্রস্ত, দলটাই তো করা। দলটার মাথা থেকে পা পর্যন্ত কোন সুস্থ স্বাভাবিক সৎলোক ছিল? কিন্তু আপনারা কি পিআইএল করে? আরএসএস এবং বিজেপি এটা সবচেয়ে ভালো জানতো, আরএসএস এবং বিজেপি। তারা এটাকে ব্যবহার করবার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা করেছিলেন। আপনারা নারদা স্টিং অপারেশনে দেখবেন এর আগেও যে এমপি গুলো সেদিনকে হাত পেতে পেতে ঘুষ নিয়েছিল, সেগুলোকেই মমতা আবার দাঁড় করিয়েছিল। কারণ মমতা বেরোবার রাস্তা ছিল, মমতা বাধা, দুর্নীতির দায়ে নিমজ্জিত একটা প্রাণী, সে বাধা আছে, ওই প্রাণী বাধা, ও প্রাণী কোথাও যেতে পারছেন না। এখন সমস্যাটা হয়েছে, ওকে যা যা বলা হয়েছে, যাদের দিয়ে বলা হয়েছে, তারা সবাই ওকে নিয়ন্ত্রণ করেছেন। এতদিন আপনি দেখতে পেয়েছেন একটা দল ছিল, একটা রাজনৈতিক দলে নাকি উনি সর্বময় নেত্রী ছিলেন, দলটা ভেঙে মানে হেরে যাওয়ার 24 ঘন্টার মধ্যে দলের অর্ধেকের বেশি চলে গেল। এটা খুব সহজ যে অঙ্ক, একদমই সহজ নয়। শুভশ্রী বাবু, আমার প্রশ্ন ছিল যে আপনি কি কোনো প্রশ্নে আমি যদি যাই উত্তর দিই, আপনার মনে আছে নিশ্চয়ই এই ভদ্রলোকের কথা, বিমল গুরুং। বিমল গুরুং, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট প্রায় 150টা কেস দিয়েছিল যখন তার সাথে ঝামেলা চলছিল। আবার যখন ওটা কনসিলিয়েশন হয়ে গেল, বিমল গুরুং তখন কলকাতায় এসে সাংবাদিক সম্মেলন করছেন তাজ বেঙ্গল হোটেলে বসে, সরকারের পুলিশ সেখানে তাকে সেফগার্ড করে যাচ্ছে। মানে বিষয়টা বুঝে নিন ভালো করে, এই যে ক্ষমতাটা, যে আমি ক্ষমতায় থাকলে এই কেসটা দেব, আমি ক্ষমতায় যখন থাকবো না তখন এই কেসটা আমার বিরুদ্ধে যাবে। রাজনীতি যদি সম্পূর্ণভাবে আদালতকে এইভাবে নিয়ন্ত্রণ করতে থাকে, তাহলে বিপদটা খুব বিপজ্জনক হয়ে যায়। এটা বলার অনেক জায়গা আছে। অনেক সময় দেখেছি সরকার চায় তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কিছু মামলাকে তুলে নিতে চায়, যে আমি এই মামলাগুলো তুলে দিলাম, প্রত্যাহার করে দিলাম। কিন্তু আদালতের এখানে একটা জায়গা আছে, কেস টু কেস ওটা ভ্যারি করে। আপনি যেটা বলছেন, হ্যাঁ, সরকারের একটি অ্যাটিটিউড, একাধিক মামলার ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় তাহলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের জায়গা থাকে। কিন্তু যদি দেখা যায় যে এটা ইন্ডিভিজুয়াল কোনো কেসের ক্ষেত্রে কোনো ইনজাস্টিস হচ্ছে এর জন্য, তাহলে ডেফিনেটলি যারা এর দ্বারা ভিকটিম,
তাদের অধিকার আছে, তারা আদালতে যেতে পারেন, অবশ্যই যেতে পারেন। আপনার কি মনে হয় অভিষেক কেন গ্রেফতার, আরো কি এভিডেন্স জোগাড় করছে তাই জন্য আর কি গ্রেফতার? এভিডেন্স জোগাড় করবেন বলুন তো? প্রাইমারির কেসে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর ম্যাচ করেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর ম্যাচ করার পর কি কি জানা যাচ্ছে আমি প্রকাশ্যে বলবো না, ওগুলো চার্জশিটের অংশ। বিভিন্ন মিডিয়া এটা প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন। যে কথা ভয়েস স্যাম্পল ম্যাচ করছে বলে বলছে, সেই কথাটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে টেন্টেড মানি ভাগ পাওয়ার জন্য। তাহলে সেটা কিন্তু যদি সেটা তো গঠাপো হতে পারে, সে তো অভিযোগ, হতে প্রমাণ নেই টেন্টেড মানি। অভিযোগ যদি হয় তাহলে এইরকম একজন প্রভাবশালী ব্যক্তিকে বাইরে ছেড়ে দিচ্ছেন আপনি, তাহলে অভিযোগকারীর কি অবস্থা হতে পারে? তো বিজেপির কি উদ্দেশ্য থাকতে পারে অভিষেককে অ্যারেস্ট না করে? বিজেপির কি উদ্দেশ্য থাকতে পারে আমি তো বলতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কি উদ্দেশ্য থাকতে পারে। তবে আরএসএস এর উদ্দেশ্য একটা থাকতেই পারে, পশ্চিমবাংলার বুকে এই মৃত তৃণমূলকে একটুখানি, মৃতদেহটাকেও বাঁচিয়ে রাখার। ওই পাশে ওই যে যেমন দেখতো না আগে, আপনি দেখতেন ওই গৌতম ঘোষের ছবিতেও আছে যে আগে সেই যখন বাল্য বিবাহ হতো, বৃদ্ধ তাকে নিয়ে গিয়ে গঙ্গার ধারে শুইয়ে রাখা হতো, সেই রকম আর কি বিজেপি হয়তো তৃণমূলকে ওই গঙ্গার ধারে শুইয়ে রাখছে। ও যে কোনো দিন ওর শ্বাসটা আর কি বাঁচিয়ে রাখা, কারণ ওরা জানে তৃণমূল যদি এখানে শেষ হয়ে যায় তাহলে বিজেপির অল্টারনেটিভ হিসেবে এখানে বাম, কংগ্রেস এবং অন্যান্যরা, যাদের ক্ষেত্রে একটা আপনার ধর্মনিরপেক্ষ রাজনীতির এবং সুষ্ঠু রাজনীতির একটা ইতিহাস আছে, এবং কম্পারেটিভলি অন্য রাজনৈতিক দলের তুলনায় সেটা অনেক কম। তার মানে আপনি বলছেন, আপনি বলছেন যে এইভাবেই অভিষেককে অ্যারেস্টের ভয় দেখিয়ে কাবু করে তৃণমূলের মৃত রাজনীতিটাকে বাঁচিয়ে রাখা। কারণ তারাও খুব ভালো করে জানে এই যে কারেক্টটা কি এনসিপিআই করে যেগুলো গেছে, এগুলো টাকা পয়সা নিয়ে চলে যাবে, এরা কেউ রাজনীতি করবে না ভবিষ্যতে। এরা কেউ ভবিষ্যতে রাজনীতি করার জন্য যায়নি, এরা এখন ঘুরে বেড়াবে। এরা এখন সুরেন্দ্রবাবু সরকারকে মানে সহযোগিতার নামে, সৌজন্যের নামে ওরা এখন তেল দেবার রাজনীতি চালিয়ে যাবে। পার্লামেন্টে দেখেছেন কি হয়েছে, যে কোনোদিন এটা তো কংগ্রেস দলটা যদি না থাকে তাহলে সেই জায়গাটা তো অল্টারনেটিভ কেউ না কেউ উঠে আসবে। আর সেই অল্টারনেটিভ তোলার ক্ষেত্রেই তো ওরা ভয় পাচ্ছেন, যেখানে যদি বিকল্প হিসেবে বিকল্প নীতি যদি চলে আসে তাহলে একটা সমস্যার তৈরি হবে। শুভশ্রী বাবু, আরজি কর কাণ্ডে 3জন সাসপেন্ডেড পুলিশ অফিসার, ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল ও অভিষেক গুপ্তা, এদের স্টেটমেন্ট নেওয়া হয়েছে পরশুদিন। কিন্তু এই স্টেটমেন্ট থেকে কি বেরোতে পারে? আর সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে সিবিআই যারা এখন স্টেটমেন্ট নিচ্ছে, নতুন সিবিআই আর পুরনো সিবিআই এর মধ্যে ফারাক, যারা তদন্ত করেছিল। মনে করি যে একটা ক্রিমিনাল কেসের মানে ইনভেস্টিগেশন তারা করেছেন তার সাথে কিছু অ্যাড হতে পারে, ঠিক আছে। আমি প্রথম থেকেই বলেছিলাম আরজিকর কেসের সঙ্গে যুক্ত যে লার্জার কনস্পিরেসির পার্ট ওয়াজ নট ইনভেস্টিগেটেড বাই সিবিআই। সিবিআই এর তদন্ত করেননি। সিবিআই তিলোত্তমার ধর্ষণ এবং হত্যা সেই সংক্রান্ত যে তদন্ত, সেই তদন্ত তারা করেছিলেন, এবং করে তারা একজনকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে যে প্রসিকিউশন হিসেবে তারা আদালতের সামনে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এইটুকু সত্য আমরা সবাই জানি, যেটা সত্য কেউ অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমরা প্রথম থেকে বলেছিলাম, দেখুন একটা সরকারি হাসপাতালের ভিতর কর্মরতা একজন চিকিৎসককে যদি এইভাবে ধর্ষিতা হতে হয় এবং রেপড হতে হয়, এবং তারপর তাকে ওইরকম নির্মমভাবে খুন হতে হয়, তারপর এভিডেন্স গুলোকে ট্যাম্পার করার জন্য এত প্রক্রিয়া যেখানে চালাতে হয়, সেখানে তো কিছু না কিছু সমস্যা আছে। এই সমস্যাটা কিন্তু যতটা না ইন্ডিভিজুয়াল সমস্যা, এর থেকে বেশি প্রাতিষ্ঠানিক সমস্যা। প্রাতিষ্ঠানিক সমস্যা কেন? আপনি দেখেছেন যে একটা হাসপাতালে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন। মহিলা বলতে দুরকম শ্রেণীর, এক কর্মরতা মহিলা যারা দিনে রাতে হাসপাতালে তাদের কাজ করতে হয়, চিকিৎসক হিসেবে, নার্স হিসেবে, অন্যান্য স্টাফ হিসেবে হাসপাতালে কাজ করতে হয়, তাদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত এই প্রশ্ন। দুই, আর একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের জায়গা আছে, সেটা হচ্ছে আমি বলছি যে একটা হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা কিছু মানে তথাকথিত সিন্ডিকেট র্যাকেট, সেটা জাল ওষুধ বিক্রির ক্ষেত্রে হতে পারে, জাল যন্ত্রপাতির ক্ষেত্রে হতে পারে, নিম্নমানের ওষুধকে দিতে বাধ্য করার ক্ষেত্রে হতে পারে, মৃতদেহের অংশ কেনা বেচার ক্ষেত্রে হতে পারে,
এবং তৃণমূল যে স্তরে যে জায়গায় নিজেকে নামিয়েছে মানে নামিয়েছিল, সেখানে হয়তো দেখবেন যে এই যে মৃতদেহর সঙ্গে যে ধরনের আচরণ আপনি দেখেছেন আরজি করে, যে ইভেন পর্ন আহ, প্রিপারেশনের ক্ষেত্রে পর্যন্ত সেখানে র্যাকেট তৈরির অভিযোগ সেখানে কিন্তু ছিল। আহ, এবার আহ, বাকি যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে ওই রাত্রিবেলা হাসপাতালে পার্টি কি করে হলো, যেটাতে সকলের আকর্ষণ এখন বেশি লাগছে। আহ রাত্রিবেলা কিভাবে এই ঘটনা ঘটলো, রাত্রিবেলা ঘটার পর কে কোথায় গেল, কোন সিঁড়িতে কে এলো, সন্দীপ ঘোষ কেন এলেন হয়তো অত রাত্রে, মুখ্যমন্ত্রীর ফোন এত রাত অব্দি খোলা ছিল কিনা, তাহলে কি সত্যি এই যে কি মুখ্যমন্ত্রীর এক ভাইপো তিনি কি উপস্থিত ছিলেন ওখানে, তাকে বাঁচানোর জন্য উনি এতটা মানে চিন্তিত হয়ে পড়েছিলেন, এগুলো সবই তদন্তে উঠে আসতে হবে। তদন্ত করতে গেলে সিবিআই কে এখন যেভাবে তদন্ত করতে হবে, তার বহু এভিডেন্স নষ্ট হয়ে গেছে। আমি জানি না সেই তদন্ত করা সম্ভব কিনা, কিন্তু তো ইন্দিরা মুখার্জি আগের উনি যে আগের সিবিআই, হ্যাঁ, ইন্দিরা মুখার্জি, এই এই তিনজন অফিসার যাদের আমি নাম নিলাম, এদের সাসপেন্ড করা হলো কেন? আর আমি করার পরে সাসপেনশনের কথা তো বাদই দিন, হুম, আমি বলছি ইন্দিরা মুখার্জি গ্রেপ্তার কেন হবে না বলুন তো, এবং চাকরিটা করবেন কেন উনি? উনি যখন একজন আইপিএস অফিসার হিসেবে, যখন তদন্ত চলছে, মানে আমি তখনও সিবিআই চার্জশিট টার্জশিট আসেনি, উনি প্রেস কনফারেন্স করে দেখিয়েছিলেন একটা প্লেস অফ অকারেন্স উনি ডেমনস্ট্রেট করছেন প্রেস কনফারেন্স করে, এই অধিকার আইনে ওকে কে দিয়েছে? তখন তো আহ, সিবিআই চার্জশিট আসেনি। হুম, সিবিআই, আগের সিবিআই এবং পরের সিবিআই এর মধ্যে ফারাক কি? আগের আমি সিবিআই আমি কেন? দেখুন, আমি 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 এটা বিশ্বাসও করি না, বা আমি মনে করি না যে এটাই হওয়া উচিত। সিবিআই সিবিআই, আগের সিবিআই পরে সিবিআই এর মধ্যে ফারাক কেন থাকবে? সিবিআই সিবিআই এর কাজ যদি করে, আগের পরের এবং তারও আগের সব তদন্তই একই সূত্রে হওয়া উচিত। তো আসল সিবিআই তো কথাটা হচ্ছে, দেখুন তদন্তকারী সংস্থাগুলি তো আমাদের দেশে মানে আমি তাদের তো মানে ঠিকই ওয়ার্থলেস বলতে পারবো না, অযোগ্য বলতে পারবো না, তারা যোগ্য, কিন্তু তাদেরকে যারা পরিচালনা করেন তদন্তকারী সংস্থাগুলোকে, সেটা আলটিমেটলি দিনের শেষে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ, সরকারি নিয়ন্ত্রণ ইত্যাদি। আহ, সেখানে কখনো কখনো সিবিআইও এই ধরনের কাজ করে, সিআইডিও করে, পুলিশও করে। এটা তদন্তকারী সংস্থা, মানে কেজ প্যারটটা শুধু সিবিআই এর জন্য নয়, কেজ প্যারটটা পুলিশের জন্য, কেজ প্যারটটা অন্যদের জন্য, যারা তদন্তকারী সংস্থা হিসেবে তার নিজস্ব কাজটা না করে, তারা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব থাকে, সরকার পরিচালনা করে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা হচ্ছে আপনাকে তাদের জন্য। দেখুন, সিবিআই ইনভেস্টিগেশন করে একজনকে দোষী সাব্যস্ত করেছিল। এখন সরকার বলছে না, সেই সিবিআই ঠিক নয়, নতুন সিবিআই আবার নতুন করে ইনভেস্টিগেশন করবে, কিন্তু সরকার ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করলো। তাহলে সিবিআই সেই অফিসাররা যারা ভুল ইনভেস্টিগেশন করেছে সরকারের মতে, সরকার নিজেই বলছে সেই ইনভেস্টিগেশন ইনকমপ্লিট, তাহলে তাদেরকে কেন সাসপেন্ড করা হলো না? আমি আবার বলছি যে সরকার কোথাও বলছেন না ইনভেস্টিগেশনটা ইনকমপ্লিট, আপনি বুঝুন। এখানে একজন ভিকটিম তিনি আবেদন করেছেন, তিনি স্যাটিসফাইড নন এই গোটা তদন্তে, হুম, এবং ভিকটিম স্যাটিসফাইড নন মানে ভিকটিমের পরিবার স্যাটিসফাইড নন, তাদের বক্তব্য। সরকার নিশ্চিতভাবে এই কাজ করতে পারেন, কিন্তু আমি আবার বলছি সরকারের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। যদি সিবিআই কোনো ভুল তদন্ত করতে, ভুল লোককে যদি সাজা দিয়ে থাকে, যদি দেখা যায় ধরুন প্রমাণিত হলো সঞ্জয় রায় দোষীই নয়, এই প্রমাণটাও হতে পারে তো কালকে, যদি সেই প্রমাণও হয়, তাহলেও আপনাকে মাথায় রাখতে হবে, তার মানে কেউ না কেউ কোনো না কোনো ষড়যন্ত্র করেছিল। আই ক্যানট সে দ্যাট ওই 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 যে কি বলে, নো ওয়ান কিল জেসিকা, কেউ এবার মারেনি, যে, এটা হতে পারে না। হ্যাঁ, নো ওয়ান কিল এবার তিলোত্তমা, এটা কি বলতে পারছেন? বলতে পারছেন না। এবার আপনার কেউ না মতে কেউ করেছে। আপনার মতে এর কি সঠিক ইনভেস্টিগেশন হয়ে দোষী কোনোদিন সাব্যস্ত হতে পারে, সম্ভব? আর সম্ভব, কিন্তু সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যে ধরনের সরকারি সদিচ্ছার প্রয়োজন, সেটা আমাদের বিজেপি সরকারের নেই, সেটা সিবিআই এরও নেই। তাহলে তারা অন্য পদ্ধতিতে এইটা কাজটা করতেন এবং আগে থেকেই করতেন। তার কারণটা বলি, যে বিজেপির বহু নেতৃত্ব
তিলোত্তমার ঘটনার পর তারা রাস্তায় নেমেছিলেন অন্য দলের সঙ্গে, তাদেরও বহু সমর্থক তারা রাস্তায় নেমেছিলেন, যারা বিচার চেয়েছিলেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল কি সংখ্যায় মানুষ ওই 14ই আগস্ট রাত্রে রাস্তায় নেমেছেন। তাহলে এটা দেখার পর তখন কেন এই মাননীয় মোহন ভাগবত তিনি বললেন যে পশ্চিমবঙ্গের সরকার যা করবে তাই হবে? তাহলে এটা কি ভাববার কোনো মানে অবকাশ থাকছে আজকের দিনে যে আরএসএস চাইলো না আর বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর করে দেবে? এইরকম পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে, কথা বিশ্বাস করা যায় না। আপনি একটা থিওরি বারবার বলছেন যে আরএসএস কিংবা বিজেপি চায় না যে তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতিতে কেউ সেইভাবে কনভিক্টেড হোক। যদি সেটা হয় তাহলে এই যে স্পেকটেকল হচ্ছে, এই অপটিক্স হচ্ছে, প্রতিদিন এই অ্যারেস্ট হচ্ছে, সেইগুলো চায়, কিন্তু রেগুলার এটা চিরকালের জন্য ক্লিনচ হয়ে যায় চায় না। কখনো আরএসএস চাইবে রাম মন্দির ক্লিনচ হয়ে যাক? আরএসএস কখনো চাইবে যে এই 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 ইউনিফর্ম সিভিল কোড চিরকালের জন্য হয়ে যায়? যেমন এই ধরনের একটা এনআরসিটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, এসআইআর করতে গিয়ে মোটামুটি যা করে দিয়েছে, আর এনআরসির গল্পটাই বাংলায় হবে না, ডেড। ওই রকম কখনো কেউ ইস্যু শেষ করে দিতে চায় না। তার মানে মমতা কোনোদিন তার মানে মমতা কোনোদিন অ্যারেস্ট হবে না আরজি কর কাণ্ডে, যতই বিজেপির এমএলএ। আরজি কর কাণ্ডে অ্যারেস্ট হওয়ার মমতার এক্ষুনি জায়গা নেই, কিন্তু মমতাকে অ্যারেস্ট করার জন্য যে মামলাগুলো আছে সেখানে অ্যারেস্ট যদি না করে তাহলে তো বুঝতেই হবে। আপনি মমতার বইয়ের মামলায় অ্যারেস্ট করছেন না কেন? যেখানে সরাসরি কালো টাকা ওর খাটে দেশ পাবলিশার্সে, সুধাংশু দে, ত্রিদীপ চট্টোপাধ্যায় একবার ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে। ওরা তো ভদ্রলোক, এমনি খুব একটা বেশি ধমকালেই বেরিয়ে যাবে। দুবার ডেকে এনে ধমকে দিলেই ওরা বলে দেবেন কি হয়েছে। আর কিছু না হলে কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন, উনি সবটা জানেন। কুণাল ঘোষ সবটা জানেন, মমতা ব্যানার্জির কোন টাকা কোথায় কোন অ্যাকাউন্টে কাটে উনি সব জানেন। চার্টার ফ্লাইটের টাকা কে কে দেয় সেটাও উনি জানেন। এই যে এত অ্যাকাউন্টস নিয়ে কথা হচ্ছে তৃণমূলের অ্যাকাউন্টসের সবচেয়ে ভালো ধারণা কুণাল ঘোষের আছে। কারণ এই অ্যাকাউন্টস দেখিয়ে আমরা 2014 সাল থেকে 15 সাল থেকে বলে যাচ্ছি এই দলটার করতে পারি না যে একটা কোম্পানির নাম শোনা গেছিল তখন মুকুল রায় তৃণমূলের সেক্রেটারি, ত্রিনেত্রা। এই কোম্পানিটা ছিল, তার কোনো অস্তিত্ব ছিল না বাস্তবে, রেজিস্ট্রেশন ছিল শ্যাম কোম্পানি। 20 লাখ টাকা তৃণমূলের অ্যাকাউন্টে দিয়েছিল 2014-15 অর্থবর্ষে, যার কোনো রিফ্লেকশন মানে ত্রিনেত্রার অ্যাকাউন্টে ছিল না। মানে আমি কিছু কোম্পানিতে আমার রোজগার না হতে পারে, শূন্য রোজগার হতে পারে, ধারে চলতে পারে, তাও আমি তৃণমূলকে খুব ভালোবাসি, আমি তৃণমূলকে ডোনেশন দেব, আমি ধার করতে পারি, 20 লাখ টাকা ধার করে আমি তৃণমূলকে ডোনেশন দিতে পারি। কিন্তু সেই ডোনেশন দেওয়ার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমি যদি ওই 20,000 টাকার উপর কোনো ডোনেশন নিই, তাহলে যে ডোনার তার ডিটেল আমাকে দিতে হবে। তাহলে ডিটেল আমি তার দেবো, কোনো কোম্পানির থেকে নিলে ডিটেল দিতে হবে। সেই ডিটেল যখন ত্রিনেত্রার ডিটেলে দেখা যাচ্ছে ত্রিনেত্রার হিসেবে কোনো টাকাই ডোনেট করেননি তারা তৃণমূল কংগ্রেসকে, তাহলে তৃণমূলের অ্যাকাউন্টে 20 লাখ টাকাটা এলো কোথা থেকে? মানে প্রথম থেকেই অ্যাকাউন্টটা টেন্টেড। আর এই কথা বলছেন আপনার কুণাল ঘোষেরাই তো এই জিনিস প্রত্যেক দিন আমাদেরকে দিয়ে গেছেন। আপনি ওখানে সরকার চালিয়েছেন, আপনার সরকারে বসে থাকা, এখনো আপনার দলে বসে থাকা লোকজনেরা প্রতিদিন এই জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, এসে পাঠিয়ে দিয়েছেন। আজকে মুকুল রায় এই জিনিসটা দিলেন না, আজকে অরূপ বিশ্বাস এই জিনিসটা দিলেন না, আপনারা কেউ ধরছেন না। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কার নামে? এটার মালিকও তৃণমূল কংগ্রেস কিনা জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জি বলতে পারবেন। একটা পার্টির, পলিটিক্যাল পার্টির ফুটবল ক্লাব আছে পশ্চিমবাংলায়, একটা রাজনৈতিক দলের ফুটবল ক্লাব আছে, আপনি এরপর আর কি চান? তারপরে বিজেপির কাছে যথেষ্ট এভিডেন্স আছে বিভিন্ন কেসে দুর্নীতি, কিন্তু সেই না থাকলে সব কটাকে একসাথে নিয়ে চলে যেতে পারে? একটা রাজনৈতিক দলের 99% চলে গেল, যদি যথেষ্ট এভিডেন্স না থাকতো এই কাজটা করতে পারতো। এই কাজটা ঠান্ডা মাথায় এভিডেন্স নিয়ে পরিকল্পিত একটি কাজ, এরা সবাই জানতেন। এবং এটা কবে থেকে জানতেন জানেন? সেই যবে নারদা হয়েছিল তারপর থেকে যে কটা ঘটনা ঘটেছে তার মধ্যে দিয়ে এরা জানতেন আজ নামে কাল আমায় বিজেপি যেতে হবে। একজনের ক্ষেত্রে একটু আগে হয়ে গেছে, 21-এ
হয়ে গেছিল ব্যাপারটা, আর বাকিদের ক্ষেত্রে 26-এ হলো। আর সেই কারণেই অরূপ বিশ্বাস কালকে গিয়ে ওই চিঠিটা দেয় ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজ করা। একেবারে একজন 21-এ চলে গেছিলেন, হুম, রিস্ক নিয়ে 5 বছর লড়াই করেছিলেন, হুম, আর বাকিরা এইবার গেলেন। হুম। আর বাকিরা সব্যসাচী direct গেলেন না, বাকি উনি 5 বছর লড়াইটা করেছিলেন, তার জন্য উনি খালি পাপস্খলন হয়ে গেছে, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। বাকিরা পাপস্খলন করেনি, এখন যাক, এখন আরো 10 বছর টাকা। দিনের শেষে দাঁড়িয়ে রামায়ণের গল্প তো, মরা মরা করতে করতেই কখন রাম হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর সব্যসাচী, সুজিত বসু আর দেবরাজ, এই নেক্সাস, এই তিনজনে দত্ত বলুন, হ্যাঁ, ঠিক আছে। সব্যসাচী দত্ত, সুজিত বসু, দেবরাজ, এই তিনজনের হ্যাঁ। নেক্সাস। এই তিনজনকেও কি এইভাবে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হবে, একটু জেল টেল খাটিয়ে তারপরে ছেড়ে দেওয়া আমি হবে, না আবার বললাম, কোথাও কনভিকশন করা হবে? এটা কোনো ক্যারেক্টারই নয়, ক্যারেক্টার হিসেবে ধরছেন কেন? কারণ এই তিনজন সোজাসুজি, আছে, এই তিনজন সোজাসুজি অভিষেকের সাথে যুক্ত, তারা তোলা তুলে অভিষেককে দিত। সব রাজত্বেই এই ক্যারেক্টার গুলি থাকে। দেবরাজ, সব্যসাচী দত্ত বা ওই যে এরা তো থাকবেই, এরা ব্যবসা করবে, রাজনৈতিক দলের সাহায্য নেবে, আজকে এই দলে আছে কাল ওই দলে যাবে, এদের নিয়ে ভেবে তো আপনার আলাদা লাভ নেই। এদের তার মধ্যে সব্যসাচী দত্তর তো ইতিহাসও আছে, উনি তো ওই দিনই 4 তারিখে বিকেলবেলা বোধহয় চলে গেছিলেন বিজেপিতে। ফলে আমি একটা কথাই বলছি, দেখুন, দুর্নীতি আসলে তো ক্রিপ্টোক্রেসি তৈরি হয়েছিল বাংলায়, এইটাকে ভাঙতে গেলে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত, আমি শুভেন্দুবাবু সরকারকে একটা বিষয়ে ধন্যবাদ জানাবো, আমি জানি না উনি কতটা এটা করতে পারবেন, সেটা হচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বসুকে দিয়ে একটা কমিশন উনি তৈরি করিয়েছেন, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশন। আমি আশাবাদী যদি এই কমিশনটা কাজ শুরু করে, বহু মানুষই তাতে উপকৃত হবেন, কারণ কার থেকে 50,000 টাকা নিয়েছে, কার থেকে 10,000 টাকা নিয়েছে, কার থেকে 5,000 নিয়েছে, গরিব মানুষ, একটা বন্ধ কারখানার শ্রমিক, তাদের থেকে 10,000 5,000 করে নিয়ে পড়েছে, কোয়ার্টার গুলো তোমার নামে দিয়ে দেবো, এরকম লেভেলেও তৃণমূলের দুর্নীতি আছে। ফলে ওই কমিশনটা তৈরি হলে অ্যাটলিস্ট সবাই ওখানটাতে আবেদনটা করতে পারবেন, নইলে ধরা খুব মুশকিল। আবেদন করতে পারবেন, আবেদন করতে পারবেন তাদের টাকা ফেরত পাওয়ার জন্য। আমি এইটা, কিন্তু দুর্নীতির টাকা তো চেকে দেওয়া হয় না, সেগুলো তো ক্যাশে দেওয়া হয়, তো কিভাবে সেই কমিশন? দুর্নীতি কমিশন হলে পিএমএল এর ক্ষেত্রে ইডি কে রেকমেন্ড তারা করতে পারবেন, এই রেকমেন্ডেশন গুলো তারা দিতে পারবেন, সরকারকে রেকমেন্ডেশন দিতে পারবেন, সরকার যদি সেই রেকমেন্ডেশন মানেন তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এগুলো দুর্নীতির তদন্ত করবে। কিন্তু দেখুন, আপনার সব কথার শেষ কথা যে কোনো কিছুতেই কিছু হবে না, কারণ এদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখবে। তাহলে এই কমিশনের করে কি লাভ? কিছু আল্লাহ হবে কিছু? বললাম, যদি হয়, আমি বিশ্বাস করি শুভেন্দুবাবু অন্তত, দেখুন, উনিও তো কিছুটা চেষ্টা করবেন বলেই তো মনে হয়, প্রথম দিকটায় তো করতেই হবে ওনাকে চেষ্টা, যে কথাগুলো বলেছেন আমি আশা করবো। আমি কেন একটা সন্দেহ, আমার সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি সেই সন্দেহটা কেন আমি কেন ভাববো যে সন্দেহটাই বাস্তব হবে? বাস্তবটা তো ভালো কিছু হতে পারে, আমরা তো আশাও করতে পারি কিছুটা। এই দুর্নীতি, আমার এতটা নৈরাশ্যবাদী নই প্রথমেই, আমি ধরবো, আমি ওনাকে ধরবো, কিন্তু কদিন বাদে ধরবো, যদি না উনি করতে পারেন তখন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তো একটু সুযোগ দিতে হবে। 1 মাস 10 দিন হয়েছে গভর্নমেন্টের, এই দুর্নীতি, সবকিছু পারবেন না। এই দুর্নীতির বিরুদ্ধে এই কমিশনটা কবে থেকে কাজ চালু করছে, তার প্রক্রিয়া কি হবে, কিছু কি জানা আছে আপনার? নোটিফিকেশন হবে, আমি শুনেছি নোটিফিকেশন হবে, বোঝা যাবে, নোটিফিকেশন হবে, যদি হয় তাহলে আমাদের সকলেরই উপকার হবে। হ্যাঁ, কিন্তু এর কতটা টিপ থাকবে, মানে এই কমিশন কি ওয়ান ম্যান কমিশন? সরকারকে রেকমেন্ড করতে পারবে, চোখের সামনে মানুষের কাছে বিষয়গুলো থাকবে, উড়ে যাবে না, মুছে যাবে না, কিছু না কিছু তো থাকবে, একটা কমিশনের তো কিছু মানে এভিডেন্সিয়াল ভ্যালু থাকবে, সেইটুকু কাজে লাগবে। সময় কম, খুব তাড়াতাড়ি আমি জানতে চাই আপনার মতে। দেখুন, এমএলএ এমপিরা যারা বিজেপির ব্যাকডোর দিয়ে বিজেপিতে গেছে, তাদের ছাড়া যারা যায়নি, যারা এমএলএ এমপি নয়, তাদের কি হবে? অরূপ, স্বরূপ, ইন্দ্রনীল, এদের কি হবে? সব্যসাচী দত্ত, সুজিত, দেবরাজ, আইনি পথেই হোক যা হবার, অবিলম্বে 2-3টে জিনিস একটু বন্ধ হোক, সেটা হচ্ছে এই তথাকথিত জনরোষের নামে যে অসভ্যতাটা প্রত্যেকদিন শুরু হয়েছে, এটাও যেন আর একটা অসভ্যতায় পরিণত না হয়।
আমরা সবাই রুল অফ ল পছন্দ করি। না, এই নামগুলো যাদের যাদের নামগুলো আমি নিচ্ছি, এদের কি কনভিকশন হওয়া সম্ভব? কনভিকশন হোক না হোক, এদের নিজের সেফটির জন্য সরকারের উচিত হচ্ছে এদেরকে একটু কাস্টাডি নেওয়া। যদিও আইনের সেই প্রভিশন নেই, কিন্তু এদের বাঁচার জন্য মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বাকি যে নেতৃত্ব আছে, এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এদের কাস্টাডিতে নেওয়া হোক। এরা যদি এখন জেসিতে থাকেন তাহলে আমার মনে হয় যে এরাও বেঁচে থাকবেন, এরা খোলা বাজারে বেরোবেন, কোথায় কে মার খাবেন কারোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যে বাঁচাতে যাবে সেও মার খেয়ে যাবে। এটাই হচ্ছে তৃণমূলের সমস্যা। মানে ওরা এমন করে ফেলেছেন, আমি আপনাকে বলছি, আমি একেবারে সাংবিধানিক ভিউ পয়েন্ট থেকে, আপনি জানেন খুব ভালো করে আমি তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করি, এবং সেই অর্থে এইরকম একটি দল, তাদের কোনো নেতার জন্য আমার ন্যূনতম মানে এও নেই, কি বলে, মানে আলাদা করে কোনো সিম্প্যাথি নেই। কিন্তু আমার সংবিধানের প্রতি আমি দায়বদ্ধ। আমাদের সংবিধান এই রাস্তার দিয়ে বেঁধে নিয়ে যাওয়া, হাত করা পরিয়ে নিয়ে যাওয়া, এগুলো সমর্থন করে না। একটা জনস্বার্থ মামলা হয়েছিল, সেই জেনারেলি কোনো তৃণমূল নেতার জন্য না, সেই জনস্বার্থ মামলা আমি অ্যাপিয়ার করেছিলাম বলে লোকে মোটামুটি আমাকে যেভাবে যে মানে লোকে সমালোচনা করছে, আমি সেই জন্যই বলছি যে ব্যাপারটা হয়ে গেছে তৃণমূলের নেতাদের এই জায়গায় তারা হাল করে ফেলেছেন যে এদের হয়ে যদি কেউ মানবাধিকারের কথা বলে তাহলেও পাবলিক তাদেরকে মানে সমালোচনা করছেন। এটা পুরোপুরি নিজের দোষে নিজেরা এই জায়গাটায় নিয়ে গেছেন দাদা, এরা আর কিছুই নয়। এতটাই যদি স্পষ্ট ওপিনিয়ন হয়, তাহলে বাম নেতা কেন বিজেপির অফিসে গিয়ে বসছে, ছবি তুলছে? বাম নেতা কেন পার্টিতে একজন বিজেপি এমএলএ এর হাত ধরে, মহিলা এমএলএ এর হাত ধরে ছবি তুলছে? বলে করি না। আমি দুটো কথা খালি আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। আপনি যার কথা বললেন তিনি তার ব্যক্তিগতভাবে তিনি কোথায় কার হাত ধরেছেন, হাত ধরবেন, সেটা তার ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর, বিজেপি পার্টি অফিসে উনি কেন গেছেন সেটাও আমি জানি না। উনি যে কারণ বলেছেন সেটা অন্য কোথাও যাওয়া যেতে পারত, ঠিক আছে, সেটার জন্য নবান্নে যেতে হতো, সেটার জন্য নবান্নে যাওয়া যেত না। এর মধ্যে আমি কোনো মানে অন্যায় দেখি না। কোনো একজন নেতৃত্ব অসুস্থ হলে তাকে যদি কেউ ব্যক্তিগতভাবে দেখতে যান, সেটা আমার কাছে সেটা কোনো অপরাধ মনে হয় না। কিন্তু হ্যাঁ, পাবলিক পারসেপশন তো আছে, জনগণের নেতা হয়ে জনগণের কাছে যা কাজ করছেন সেটা সম্পর্কে যেন আপনার মানে উত্তর দেওয়ার মতন উত্তরটা থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি আপনাকে উত্তর দেওয়ার সময়ই বললাম যে আমাকে লোকে গালাগালি দিয়েছে, কেন তুমি এই মামলা করতে গেছো ইত্যাদি, না, আমি স্পষ্টভাবে বলেছি আমি সাংবিধানিক দায়বদ্ধতার কারণেই এই মামলা করেছি। কারণ আজকে যাদেরকে ঘোরাচ্ছেন তাদের জন্য আমার কোনো সিম্প্যাথি নেই, কিন্তু ওই ঘোরানোটা শেষ হয়ে গেলে কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষও কিন্তু বাদ পড়বেন না, শিক্ষিত মানুষ কিন্তু বাদ পড়বেন না। তো তন্ময় বাবু ঠিক করেছিলেন বিজেপি অফিসে গিয়ে? হ্যাঁ না না? না, করেননি তো, কখনো করতে পারেন? উচিত হয়েছে ওনার যাওয়া। বিজেপি অফিসে বা অন্য রাজনৈতিক দলের দপ্তরে যায় কখন মানুষ? আমাদের রাজনৈতিক দলের অফিসে অনেকেই আসেন। কবে আসেন? ধরুন কোনো নেতৃত্বের ধরুন কোনো মানে মৃত্যু হয়েছে, সেখানে সম্মান জানাতে অনেকে এসেই তো, সেদিনকে বুদ্ধবাবু মারা যাওয়ার পর তাপসবাবু এসছেন, অন্যান্য নেতারা এসছিলেন, আলিমুদ্দিন স্ট্রিটে শ্রমিকবাবু এসছেন, সৌজন্য সাক্ষাৎকার, সৌজন্য সাক্ষাৎকার, এবং সেটা প্রকাশ্য, যা হবে সেটা প্রকাশ্যে হোক, যা হবে সেটা প্রকাশ্যে হোক। আমি ইন্ডিভিজুয়ালি কেন যেতে যাব? আমি তো একটা পার্টিকে রিপ্রেজেন্ট করি। তো যে মায়াজালে তৃণমূল জড়িয়েছে, বিজেপি মায়াজালে, কোথাও না কোথাও খুব অল্প সংখ্যক হলেও কিছু বাম নেতারাও সেই মায়াজালে জড়াচ্ছেন। দেখুন, এইটা তো বাম নেতা তৃণমূল নেতা এরকম বিষয়টা নয়, এটা তো একটা মায়াজালের প্রশ্ন আছে। বিজেপি রাজনীতিটাই এটা, তারাই গুলিয়ে দেবার চেষ্টা করেন বারবার করে, আর মাথায় এটা নিয়ে যেতে হবে যে এই হচ্ছে বিজেপির রাজনীতি। এবার কিভাবে আমি সেই জালটাকে জাল বলে দেখবো, না জালটা কাটবো, জালের মধ্যে ঢুকে জালটা কাটার চেষ্টা করবো, সেটা ভাবতে হবে। বামপন্থী মার্ক্সবাদী নেতৃত্বের এই বুদ্ধিটা নিয়েই তাদের চলা উচিত। আমি আশা করবো তন্ময়দা অত্যন্ত মানে সিনিয়র নেতা, তিনি যথেষ্ট বুদ্ধি করে এগুলো মানে বলেন এবং যা করেন তার পিছনে কারণ আছে। আমার ধারণা তন্ময়দা would be able to give you the proper answer to this. অনেক ধন্যবাদ। তার কাছে থাকবে।
অনেক ধন্যবাদ শুভশ্রী বাবু কথা বলার জন্য ট্রু নিউজ বাংলার সাথে।